গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি সুফি। আমার ইউটিউব চ্যানেল ওয়ান ইয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা হবে একদম অ্যাডভেঞ্চারে ভরপুর। আজকে আমরা শুরু করতে চলেছি এক অসাধারণ যাত্রা। ট্রেনে চড়ে ভাইজাগ থেকে আরাকু ভ্যালির দিকে। পাহাড়, ঝর্ণা, টানেল আর সবুজে ঘেরা উপত্যকা। এই রুটটা ভ্রমণপ্রেমীদের জন্য একদম স্বর্গ। ব্লগের সবচেয়ে এক্সাইটিং অংশ হলো আমরা এক্সপ্লোর করব মাইন্ড ব্লোয়িং বোরা কেভ, ট্রাইবাল মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন সহ আরও অনেক সুন্দর সুন্দর স্পট। সাথে থাকবে লোকাল ফুড। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্ত থাকবে দারুণ। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যারা আমার ভাইজাগ ট্যুরের ব্লগটি দেখেননি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আরাকু ভ্যালি অ্যাডভেঞ্চার। আরাকুর উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে ভাইজাগের যে হোটেলে আমরা 2 দিন ছিলাম সেটি আপনাদের দেখানোর সাথে সাথে এখানে থাকার অভিজ্ঞতাও শেয়ার করছি। এটি একটি 4 তলা বিল্ডিং। আমরা টপ ফ্লোরের 2টি ঘরে ছিলাম। লিফট থেকে নেমে সামনে একটি বড় প্যাসেজ, একটু এগিয়ে গেলেই রুমের দরজা। রুমের মধ্যে 5-7 বেড, একদিকে ওয়ালে মিরর লাগানো, পাশে একটি সেলফ, টিভি আছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ে ঘেরা একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ভোরের আলোয় জায়গাটি বেশ মায়াবী লাগছে। বাথরুমটি লম্বা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সবকিছু ভালো ছিল এখানে। আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম। ভাইজাগ স্টেশনের উদ্দেশ্যে পথ চলা শুরু হলো। ভোরের সূর্যরশ্মি তখনও আকাশে ভালোভাবে ছড়িয়ে পড়েনি। তখনও শহরটি কোলাহলে মুখরিত হয়ে ওঠেনি। সকালের স্নিগ্ধতা তখনও বিরাজ করছে। এর মধ্যে বেশ কিছু মানুষ তাদের যানবাহন নিয়ে ভাইজাগের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে তীরে বসেছে। আমরাও শেষবারের মতো এই শহরের সৌন্দর্য দুচোখ ভরে দেখতে দেখতে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। আমরা ভাইজাগ স্টেশনে পৌঁছলাম। এই হলো স্টেশনের প্রবেশদ্বার। 6 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি আমাদের ট্রেন কিরণডুল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমরা ভিস্তাদ্রুম কোচের টিকিট না পাওয়ায় 3 টায়ার এসিতে টিকিট করি। ট্রেনটি ভেতর থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা দেরিতে ট্রেনটি পথ চলা শুরু করে। আমরা চলেছি আরাকু ভ্যালির উদ্দেশ্যে। সঙ্গী আমাদের রাস্তার 2 দিকের মনোরম দৃশ্য। কোথাও জলভর্তি দিঘি, কোথাও সুউচ্চ বিস্তৃত পাহাড় আর সবুজের বিভিন্ন শেডের খেলা। এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছেদের সারি, শস্য শ্যামলে ভরে থাকা মাঠ, মেঘ ও পাহাড়ের বন্ধু হয়ে একে অপরের সাথে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। রোদ ঝলমলে আবহাওয়া, স্বচ্ছ প্রাকৃতিক পরিবেশ, মাঝে মাঝে মেঘেদের আনাগোনা, যেন মেঘরাজ্যে প্রবেশ করছি আমরা।
কাছে দূরে ছোট ছোট সবুজ ঝোপঝাড়, আর সেই সবুজের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। বেশ কয়েকটি স্টেশন পেরিয়ে ট্রেন যখন সেই বহু আকাঙ্ক্ষিত স্থানে পৌঁছল, তখন আনন্দের সীমা ছিল না। হ্যাঁ, আমরা আরাকুর পথের প্রথম টানেলের মধ্যে প্রবেশ করলাম। টানেলের আলো আঁধারি আর তার সাথে ট্রেনের যাত্রীদের চিৎকার সবকিছুই অদ্ভুতভাবে শিহরিত করছিল। এই অভূতপূর্ব জার্নির সাক্ষী হয়ে থাকবে আমার মন। আশা করছি আপনারাও এই দৃশ্য অনুভব করতে পারবেন। অদ্ভুত এক অভিজ্ঞতা। একবার করে টানেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল আমাদের ট্রেনটি, আবার অন্য টানেলের মধ্যে প্রবেশ করছিল। যতবার টানেলের থেকে বাইরে বের হচ্ছিল, তার বেশিরভাগ সময়ই রেল লাইনের একদিকে বিস্তৃত সবুজ উপত্যকা, আর একদিকে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট বড় বিভিন্ন ধরনের ঝর্ণা। ছোট ছোট ঝর্ণাগুলিও খুব সুন্দর, আর উচ্ছল জলরাশি নিয়ে নেমে আসা ঝর্ণাগুলির দেখা পাওয়া মাত্র আনন্দে চিৎকার করে উঠছিল আমার সহযাত্রীরা। এই ঝর্ণাগুলির হঠাৎ করে দেখা পাওয়া, আবার টানেলে ট্রেন প্রবেশের কারণে এক পলক মাত্র দেখা, এটা আমার মনের তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছিল। রেল লাইনে ধস নেমেছিল, তারই কাজ হওয়ার কারণে বেশ কয়েকটি স্থানে ট্রেনটি কিছু সময় দাঁড়িয়েছিল। সেই রকমই একটি জায়গায় বানরদের স্বভাবসিদ্ধ খেলা, তাদের লাফাঝাপা, গাছ থেকে ফল পেড়ে খাওয়া বেশ মনোরঞ্জন করছিল। এইভাবেই 58টি টানেল ও 84টি ব্রিজ পেরিয়ে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বোরাগুহালু স্টেশনে পৌঁছলাম। স্টেশনের বাইরে প্রচুর গাড়ি অটো আছে। এখানে দামাদামি করে বোরাগুহা সহ আরাকুর অন্যান্য সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিতে পারেন, অথবা বোরা কেভ পর্যন্ত গাড়ি নিতে পারেন। আমরা যেহেতু এটি রোড ট্রিপে করেছিলাম, তাই আমাদের সাথেই গাড়ি ছিল। আমরা কিছুজন ট্রেনে এলেও আমাদের বাকি সাথীরা বাই রোড এসেছিল। স্টেশন থেকে বোরা কেভ সামান্য রাস্তা, তাই আমরা হেঁটেই পৌঁছেছিলাম ঢালু রাস্তা ধরে। রাস্তার দুই পাশে খাওয়ারের দোকান, আপনারা এখানেও খেয়ে নিতে পারেন। এখানে বিখ্যাত বাম্বু চিকেন অর্ডার দিয়ে কেপ ঘুরে আসুন, ফিরে এসে বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন খেয়ে নিতে পারেন। যারা চিকেন খান না তারা নিরাশ হবেন না, এখানে বাম্বু ভেজও পাওয়া যায়। রাস্তার দুই দিক কেপ পর্যন্ত সারি সারি বিভিন্ন জিনিসের দোকান, কেনাকাটাও করতে পারেন। অবশেষে বোরা কেভের গেটের দেখা মিলল। গেটের এক পাশে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। বড়দের টিকিট মূল্য 60 টাকা ও ছোটদের টিকিট মূল্য 45 টাকা। মোবাইলে ফটো তোলার জন্য টাকা না লাগলেও ক্যামেরার জন্য টাকা লাগে। এখানে বিনামূল্যে লাগেজ রাখার ব্যবস্থা আছে। টিকিট কাউন্টারের পাশেই। কার পার্কিং সম্পূর্ণ ফ্রি। তবে এখানে গেটের সামনে থেকে ভেতর পর্যন্ত প্রচুর বানর আছে, এদের থেকে সাবধান, এরা হাত থেকে জিনিসপত্র কেড়ে নিচ্ছিল। গেট থেকে কিছুটা এগিয়ে গেলে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। বেশ কিছুটা সিঁড়ির ধাপ নামার পরে গুহার মুখ দেখতে পেলাম। এখানে ভেতরে প্রবেশের মুখের কাছে একটি মন্দির আছে। গুহার প্রবেশদ্বারে দাঁড়িয়ে গুহার ভেতরের দিকে দেখলাম। অদ্ভুত দেখতে এই গুহা। সিঁড়ি বেয়ে ক্রমাগত নিচের দিকে নামতে শুরু করলাম। অবাক হয়ে দেখতে থাকলাম চারিদিক।
ওপর থেকে গুহার গা বেয়ে ঝিরঝিরে জল পড়ছে। চারিদিকের পরিবেশে একটা মায়াবী আকর্ষণ আছে, যা এর প্রাচীনত্ব প্রমাণ করে। প্রকৃতি তার আপন খেয়ালে তৈরি করেছিল কোনো এক কালে এই ন্যাচারাল কেভটি। চলুন ঘুরে দেখতে দেখতে এর ইতিহাস জানা যাক। অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে ভাইজাগ থেকে প্রায় 90 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার ওপরে অবস্থিত সুবিশাল প্রাচীন চুনাপাথরের গুহা এই বোরা কেভ। গোস্থানী নদীর প্রবাহের কারণে লক্ষ লক্ষ বছর ধরে এগুলির সৃষ্টি হয়েছে। বোরা কেভ লম্বায় প্রায় 200 মিটার এবং গভীরতা প্রায় 80 মিটার। কেভের শেষ পর্যন্ত যাওয়ার জন্য 300টি সিঁড়ি আছে এবং 1 কিলোমিটার পর্যন্ত যেতে হয়। ভেতরে প্রায় 26টির বেশি মার্কিউরি ল্যাম্প আছে, যা বিভিন্ন কালারের আলোয় গুহাটিকে সুসজ্জিত করেছে, আলো আধারী পরিবেশ তৈরি করেছে। গুহাটি লাইমস্টোন দিয়ে তৈরি হয়েছে। গুহার ভেতর দিয়ে প্রবাহিত গোস্থানী নদী ও বিভিন্ন ঝর্ণার জলে থাকা হিউমিক অ্যাসিড লাইমস্টোনে থাকা ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়্যাক্ট করে সেখানে থাকা মিনারেলসকে গলিয়ে নানা আকারের আকৃতি বা শেপের জন্ম দিয়েছে। ভূগোলের ভাষায় এই শেপগুলি স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট নামে পরিচিত। স্ট্যালাকমাইট হলো সেই শেপ বা আকৃতি যেগুলি নিচ থেকে ওপরের দিকে গম্বুজের আকৃতিতে উঠে আছে, আর স্ট্যালাকটাইট হলো সেইগুলি যেগুলি গুহার ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় আছে। এই গুহাটিকে ভালোভাবে বুঝতে হলে একটি গাইড সাথে নিতে পারেন, গুহার মুখের সামনেই পেয়ে যাবেন। গাইড দাদারা টর্চ লাইটের সাহায্যে গুহার দেওয়ালে তৈরি চিত্রগুলি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবে। উপরের হোলটিকে কেন্দ্র করে এখানে একটি প্রচলিত গল্প আছে, যা এই কেভের আবিষ্কারের সাথে জড়িত। একদিন এক গোচারণকারী ওই পাহাড়ের ওপরে গরু চড়াতে এসেছিল। একসময় লক্ষ্য করে তার একটি গরু পাওয়া যাচ্ছে না। তাই সে গরুটিকে খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সে দেখতে পায় একটি গর্ত। সামনে গিয়ে দেখে তার গরুটি গর্তে পড়ে গেছে। গরুটিকে উদ্ধার করার জন্য ক্রমাগত নিচের দিকে নামতে থাকে। এইভাবে এই গুহাটির আবিষ্কার হয়। তবে যাই হোক, এই কথিত কথার বাইরে বাস্তবে যিনি এই গুহাটি আবিষ্কার করেছিলেন তিনি হলেন উইলিয়াম কিং জর্জ। এই গুহাটি 1807 সালে আবিষ্কার করা হয়। কেভের ভেতরে একটি ডিসপ্লে বোর্ড, যা ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে লাগানো, যাতে তথ্য দেওয়া আছে। এই তথ্য অনুযায়ী এই কেভ থেকে ঠিক 178 ফিট ওপরে অন্ধ্রপ্রদেশের কোথাবালসা থেকে ছত্তিশগড়ের কিরণডুল স্টেশন পর্যন্ত প্রতিদিন একটি ট্রেন চলাচল করে। লাঞ্চে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, সাম্বার, আচার আর পাঁপড়। বোরা কেভ থেকে প্রায় 29 কিলোমিটার দূরে আরাকু উপত্যকা। বেশ কিছুটা যাওয়ার পর রাস্তার ধারে কফি বাগান ও ছোট ছোট স্টল দেখতে পাই। আমরা এখানে নেমে কফি বাগানের ভেতরে প্রবেশ করি। এই দেখুন, এইটি কফি বাগান। গাছে ফল ভর্তি। এই সবুজ ফলগুলিই কফি। এই ফলগুলি কাঁচা অবস্থায় সবুজ হলেও পেকে গেলে লাল হয়ে যায়। আমরা এখানে কফি খাই। স্টলগুলিতে
গোটা কফি, গুঁড়ো কফি সহ অন্যান্য মশলা বিক্রি হচ্ছিল। আমরাও প্রয়োজন মতো কেনাকাটা করলাম। এখান থেকে সামনের দিকে যেতে থাকলাম। আবার অল্প বৃষ্টির দেখা পেলাম। এই রাস্তায় যাওয়ার সময় গালিকোন্ডা ভিউ পয়েন্ট আছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা এই ভিউ পয়েন্টটি ফেরার দিনে দেখি। আরও একটু এগিয়ে গিয়ে আমরা পৌঁছলাম কফি প্লান্টেশনে। এই দেখুন, এখানে ফটো ফ্রেমের মতো করা আছে ফটো তোলার জন্য। ওপরে ওঠার সিঁড়িটি বৃষ্টির জলে বেশ খারাপ অবস্থা। কাঠের ব্রিজ বা ক্যানোপিও করা আছে। ওপর থেকে চারিপাশের ভিউ বেশ মনোমুগ্ধকর। এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্ট 50 টাকা। এটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে কফি গাছের সাথে সাথে লম্বা লম্বা গাছ, আর এই গাছের সাথে জড়িয়ে আছে গোলমরিচের গাছ। এখান থেকে বেরিয়ে আরাকু ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম চকলেট ফ্যাক্টরিতে। চকলেট ফ্যাক্টরিতে প্রবেশ মূল্য অ্যাডাল্ট 50 টাকা, চাইল্ড 40 টাকা। চকলেট ফ্যাক্টরি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা চকলেট ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। ভেতরে রেডি চকলেটের আউটলেট, বাচ্চাদের রাইড এগুলি আছে। এখানকার চকলেট ফ্যাক্টরিতে কোকো বীজ থেকে চকলেট বার পর্যন্ত চকলেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পারেন। ফ্যাক্টরিটি হাতে তৈরি প্রক্রিয়ার ওপর বেশি জোর দেয়, যা নিশ্চিত করে চকলেটের
প্রতিটি টুকরোতে এই অঞ্চলের নির্যাসের। এই চকলেটগুলিতে আরাকুর বিশেষ কফি বীজ যোগ করা হয়, যার ফলে খুব সুস্বাদু হয় এই চকলেটগুলি। তবে এখানে মেশিনের সাহায্যেও চকলেট তৈরির পদ্ধতি ফ্যাক্টরির ভেতরে দেখানো হচ্ছে, আপনি দেখতে পারেন। যেহেতু এখানে ছবি তোলা ভিডিও করা নিষেধ, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। এখানে আউটলেট থেকে তৈরি করা চকলেট কিনে নিতে পারেন। চকলেট ফ্যাক্টরির ভেতরে বাচ্চাদের রাইডগুলি যেমন তাদের আনন্দ দেবে, তেমনি চকলেটও তাদের আনন্দ দেবে। এছাড়াও এই স্থানটির চারপাশের পাহাড় এবং উপত্যকার সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। চকলেট ফ্যাক্টরির পাশেই পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন। এটি হলো ভেতরে প্রবেশের গেট। পদ্মপুরম বোটানিক্যাল বাগানে বিদেশি এবং বিরল প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদের সংগ্রহ রয়েছে। সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখার জন্য টয় ট্রেনে চড়তে পারেন। অ্যাকচুয়ালি এটি একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান, যা 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যদের সবজি সরবরাহের জন্য এটি তৈরি করা হলেও পরে এটিকে বোটানিক্যাল গার্ডেনে রূপান্তরিত করা হয়। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন আরাকু রেলওয়ে স্টেশন থেকে 2.3 কিলোমিটার দূরে। এই গার্ডেনটি সকাল 8:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি অ্যাডাল্ট 100 টাকা, চাইল্ড 50 টাকা। শিশুদের খেলার জায়গা আছে। বাগানে পাথরের ভাস্কর্য ও একটি নার্সারি আছে। ঝুলন্ত কটেজ নামে পরিচিত ট্রিটপ হাট দেখতে পারেন। এখান থেকে বেরিয়ে আমরা ট্রাইবাল মিউজিয়ামে এলাম। ট্রাইবাল মিউজিয়াম 4.2 কিলোমিটার দূরে অবস্থিত। গেটের ভেতরে প্রবেশের পর প্রথমেই একটি বড় পুকুরের মতো জায়গা আছে। এখানে নৌকো বিহার ছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি করা হয়।
এই বোর্ডটি দেখুন, এখানে মূল্যসহ সমস্ত অ্যাক্টিভিটি দেওয়া আছে। ভেতরে আদিবাসীদের হাতে তৈরি জিনিসপত্রের শপ আছে। এই মিউজিয়ামটি ঘুরে দেখতে দেখতে এর সম্পর্কে কিছু কথা জানা যাক। মিউজিয়ামটি অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা 1996 সালে স্থাপিত হয়। এই অঞ্চলের আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে এটি তৈরি করা হয়েছিল। এখানে আদিবাসীদের দৈনন্দিন জীবন ও ব্যবহারের সামগ্রী যেমন গয়না, শিকারের সরঞ্জাম, রান্নাঘরের সরঞ্জাম দেখতে পাওয়া যায়। মিউজিয়ামটিতে ট্রাইবাল আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার রয়েছে, যেখানে আদিবাসী এবং লোকশিল্পের প্রচারের জন্য কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়। স্টলগুলোতে আদিবাসী শিল্পীদের তৈরি সুভেনিয়র এবং হস্তশিল্প বিক্রি করা হয়। এখানে আমরা ম্যাগি ও আরাকুর কফি এনজয় করলাম। আরাকু উপত্যকায় কফির প্রচলন 1898 সালের ব্রিটিশ সিভিল সার্ভেন্ট NS ব্রোডি করেন। উপনিবেশিক সূচনা থেকেই আরাকুর আদিবাসী কফি চাষিরা কফি চাষের শিল্পের সাথে যুক্ত হয়েছেন। এখানে ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে। ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা হোটেল বুক করি, একটু ফ্রেশ হয়ে ডিনার করতে যাই। সারাদিন পাহাড়ি রাস্তায় জার্নি করে বেশ ক্লান্ত লাগছিল, তাই ঘুমোতে গেলাম। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আরাকুর নেক্সট ব্লগে।